সুচিত্রা দেবী তার একমাত্র ছেলে সন্তোষ এবং বৌমা পূজাকে নিয়ে বারুইপুর নামক গ্রামে বাস করত। সুচিত্রা দেবীর একটি বিশাল বড় বাড়ি ছিল, যেখানে এত ঘর ছিল যে কোনো মানুষ লুকিয়ে থাকলে তাকে খুঁজে বার করা অসম্ভব, বলতে গেলে একেবারে রাজবাড়ি ছিল। এমনই একদিন একটি 10 বছরের বয়সী মেয়ে সুচিত্রা দেবীকে বলে, দিদা, ও দিদা, আমার মা কোথায় গো? আমার মাকে দেখেছো? আমার বড্ড খিদে পেয়েছে, কখন থেকে মাকে খুঁজছি, কিন্তু মাকে খুঁজেই পাচ্ছি না। এ কি, এই বাচ্চা মেয়েটা কোথা থেকে এলো আর আমাকে এভাবে দিদাই বা বলছে কেন? ও মনে হয় পাশের বাড়ির কোনো বাচ্চা হবে হয়তো, মাকে খুঁজতে খুঁজতে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। তা হ্যাঁ রে খুকি, তোর নাম কি? আর তুই এভাবে তোর মাকে খুঁজছিস কেন? দিদা, আমার নাম পূজা। আসলে আমি বললাম না আমার খুব খিদে পেয়েছে, তাই তো আমি আমার মাকে খুঁজছি। আরে তোর মা এখানে আসবেই বা কি করে? আমাদের তো ঘরের বাইরে বড় বড় গেট আছে, দরজা সবসময় দেয়া থাকে, আর দরজায় পাহারাদারও থাকে। পাহারাদার তোকে আটকায়নি? তুই কি করে এলি এখানে? দিদা, আমাকে পাহারাদার আটকাতে যাবে কেন? আমি তো এই ঘরেই থাকি। তুমি আমার দিদা, আর উনি যে আসছেন উনি আমার বাবা। আমি তো এই বাড়িরই মেয়ে। পূজা এভাবে বললে সুচিত্রা দেবীর যেন সবকিছুই কেমন গুলিয়ে যায়। তখন তিনি সন্তোষকে বলেন, হ্যাঁ রে বাবা সন্তোষ, এদিকে আয় তো, দেখ তো কি বলছে, আমাকে দিদা বলছে, তোকে বাবা বলছে। কোথা থেকে এই পাগলটা ঘরের ভিতরে ঢুকে এলো কে জানে। এই মেয়ে, তুই কি বলতে চাইছিস ভালো করে বলতো? আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুই কি পাগল নাকি? না দিদা, আমি পাগল নয়। আমি পাগল হতে যাব কেন? মাই তো আমাকে সবকিছু শিখিয়েছে, বলেছে তুমি নাকি দিদা আর উনি বাবা। ওই তো ওই ফটোটা, ওটাই তো আমার মা। আর এই বাড়িটা আমার, মানে আমি এই বাড়িরই বাচ্চা। তারা তিনজন যখন কথাবার্তা বলছিল তখন কল্পনা সেখানে আসে এবং সে পূজাকে এরকম বলতে শুনে নেয়। তখন কল্পনা তড়িঘড়ি করে বলে, এই এই তুই এখানে কি করছিস? তোকে তো আমি বেরোতে বারণ করেছিলাম, তুই তার সত্ত্বেও বাইরে বেরিয়েছিস। যা ভিতরে যা, আমি এক্ষুনি আসছি। না মা, আসলে আমি তোমাকে খুঁজছিলাম। তোমাকে কখন থেকে খুঁজছি, আমার খুব জোরে খিদে পেয়েছে, তাই তো আমি তোমাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে এসেছি। ঠিক আছে, আমি এখন ভিতরে যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। এরপর পূজা সেখান থেকে চলে যেতে যাবে কি ঠিক তখনই সুচিত্রা দেবী বলেন, এই বৌমা, তুমি এদিকে শোনো, এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই মেয়েটা কে যে তোমাকে মা বলছে, আমাকে দিদা বলছে, আর সন্তোষকে বাবা বলছে? আসলে না না মা, আমি মানে। অমন আমতা আমতা করো না তো, পরিষ্কার করে বলো ব্যাপারখানে কি। আমরাও তো এই বাড়ির সদস্য, আমাদেরও তো কিছু জানার অধিকার আছে, তাই না? এই বলে কল্পনা আসল ঘটনা বলতে থাকে। কয়েক বছর আগের কথা, যখন সুচিত্রা দেবী তার ছেলে সন্তোষের সাথে কল্পনার বিয়ে দেয়। এমনই একদিন সুচিত্রা দেবী, কল্পনা ও সন্তোষ বসেছিল। তখন সুচিত্রা দেবী কল্পনাকে বলে, বৌমা, তোমার বাবা মারা তো যৌতুকে তেমন কিছুই দিতে পারলো না। আমি ভাবলাম আমার পছন্দ মতো আরো কিছু জিনিসের কথা বলবো, কিন্তু তোমরা তো তেমন কিছুই দিলে না। মা, আমার বাবারও গরিব মানুষ, আমার বাবা দিন আনে দিন খায়, অনেক কষ্ট করে মেয়ের বিয়ে দিয়েছেন, এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার বাবার ছিল না। তোমার বাবার সামর্থ্য ছিল না তো কি হয়েছে, তোমার তো আছে, তুমি দেবে, আমাদেরকে নাতি দেবে, এবাড়ির বংশধর। বলো, তুমি আমার নাতিকে জন্ম দেবে তো? আমার বিশ্বাস তোমার মধ্যে মানুষ একটি ছেলেকেই জন্ম দিতে পারে। সুচিত্রা দেবীর এমন কথা শুনে কল্পনা একটু অবাক হয়ে যায়। এরপর সে বলে, কেন মা, আপনি এভাবে বলছেন কেন? এখন তো আপনার নাতনিও হতে পারে, তাই না? আর কার কি সন্তান হবে সেটা তো সময়ই বলবে। আমার তো মনে হচ্ছে আমার কন্যা সন্তানই হবে। এই কল্পনা, তুমি কি বলছো? কন্যা সন্তান হবে মানে? এখন আমাদের সকলেরই ছেলে চাই, আর যেখানে আমাদের গ্রামে মেয়ে হওয়াকে পাপ বলেই মনে করা হয়। আর আমাদের বাড়ির পুরোহিত মশাই বলেছেন কন্যা সন্তান হলে আমাদের পরিবারের দারিদ্রতা নেমে আসবে। না বৌমা, তোমার ছেলেই হবে। তোমাকে আমি আমাদের পরিবারের আদি পুরোহিতের কাছে নিয়ে যাব, ওনার কাছ থেকে আশীর্বাদ দিয়ে আনবো। বাবা তোমাকে একবার আশীর্বাদ করে দিলে দেখবে তোমার পুত্র সন্তানই হবে। এই বলে সুচিত্রা তার ছেলে বৌমাদেরকে নিয়ে তাদের বাড়ির আদি পুরোহিতের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সুচিত্রা দেবী বলেন, বাবা প্রণাম, এই আমার ছেলে আর বৌমা, আপনি আশীর্বাদ করুন আমার বৌমার গর্ভে যেন পুত্র সন্তান আসে। আরে সুচিত্রা, সে না হয় ঠিক আছে, কিন্তু তুই এখন উপহার নিয়ে এসেছিস তো,
মানে সঙ্গে করে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিস তো? যদিও তুই জানিস যে আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি। বাবা এই তো, আপনি ফোন করে যা যা আনতে বলেছিলেন তাই এনেছি, সঙ্গে 20,000 টাকা আর 1 বাক্স মিষ্টি। তা বেশ ভালোই করেছিস। তুই তো জানিস আমার টাকা পয়সার প্রতি অতটা লোভ নেই, কিন্তু মিষ্টি জাতীয় খাবারের প্রতি আমার খুবই লোভ। এখন একটা লোভনীয় খাবার দেখে যে কারোরই তো লোভ হতে পারে, তাই না বল? এই বলে বাবা মিষ্টির প্যাকেট এবং 20,000 টাকা নিয়ে নেয়। এরপর কল্পনার মাথায় হাত বুলিয়ে বলেন, আরে তোরা চিন্তা করিস না রে মা, তোর কোলে পুত্র সন্তানই আসবে, এই আমি আশীর্বাদ করে দিলাম। আর তুই মিলিয়ে নিবি, আমার কথা কখনোই মিথ্যা হয় না, বুঝেছিস? বাবা যদি ছেলে না হয়ে আমার মেয়ে হয় তাতে ক্ষতি কি? এখন তো আমার মেয়েও হতে পারে, তাই না? হ্যাঁ, আমি জানতাম তোর মতো শিক্ষিত মেয়েরা এরকমই প্রশ্ন করবে। তোরা তো আসলে বাবাদেরকে বিশ্বাসই করিস না। তাহলে তুইও শুনে রাখ, তুই ভাবছিস তুই মেয়ে সন্তানকে জন্ম দিয়ে ভালোভাবে বাস করতে পারবি, তাই তো? এখন যদি তোর কন্যা সন্তান হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে তাকে পায়ের নিচে করে মারিয়ে ফেলবো, কারণ ওই সন্তান ওই বাড়িতে থাকলে ওই বাড়ির ধন সম্পত্তির অকল্যাণ হবে আর ওই বাড়িতে দুর্ভিক্ষও দেখা দেবে। বাবা আপনি একটু ভালো করে আমার বৌমাকে আশীর্বাদ করুন, যেন ওর ছেলেই হয়। এই বলে সুচিত্রা দেবী ছেলে বৌমাদেরকে নিয়ে বাড়ি চলে আসে। এভাবেই কয়েকদিন পর কল্পনা গর্ভবতী হয়ে যায়। এদিকে সুচিত্রা দেবী এবং তার ছেলে সন্তোষ তাদের বাড়িতে পুত্র সন্তান আসার আনন্দই দিন গুনতে থাকে। কল্পনাকে চিকিৎসা করতে প্রত্যেক মাসেই হসপিটালে যেতে হতো। এমনই একদিন কল্পনা ডাক্তারমশাইকে বলেন, ডাক্তারমশাই একটা আমার উপকার করতে পারবেন? আমার গর্ভে কি সন্তান আছে একটু দেখে বলতে পারবেন? হ্যাঁ, সে না হয় বলতে পারবো, কিন্তু ম্যাডাম এই কাজটা একটা ইল্লিগাল কাজ, এতে অনেক রিস্ক আছে, আর এতে করে আমার চাকরিও চলে যেতে পারে। যেখানে আপনি তো শিক্ষিত মহিলা, আপনি সবকিছু জেনে শুনে এরকম কথা কিভাবে বলতে পারেন? ডাক্তারবাবু আমি জানি এটা আইনের বিরুদ্ধে, কিন্তু আপনি আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। আমি যদি না জানতে পারি আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, তাহলে আমি খুবই বিপদে পড়ে যাব। আমার গর্ভে মেয়ে থাকলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু কল্পনার কথা শুনে কল্পনাকে পরীক্ষা করে জানান তার গর্ভে মেয়ে সন্তান রয়েছে। এভাবেই দেখতে দেখতে 9 মাস কেটে যায়। এরপর এমনই একদিন সন্তোষ সুচিত্রা দেবীকে বলেন, এই যে মা, 9 মাস হয়ে গেল, এবার তো আমাদের কল্পনার ডেলিভারি সময় হয়ে গেছে, তাই না? আমার আর তস হয়েছে না, চলো না মা ডাক্তারের কাছে একবার ঘুরে আসি। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস, আমারও এই একই অবস্থা। এরপর এমনই একদিন কল্পনার লিভার পেন শুরু হয়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কল্পনা ডাক্তারবাবুকে বলেন, ডাক্তারবাবু আপনি আমার উপরে দয়া করুন, আমার কন্যা সন্তান হয়েছে জানলে ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে, আর আমি মা হয়ে সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমার মেয়েকে জন্ম দিতে চাই, জীবন দিতে চাই। শুধু আপনি আমার পরিবারের লোকজনদেরকে বলবেন আমি মৃত বাচ্চার জন্ম দিয়েছি। এরপর ডাক্তারমশাই কল্পনার কথা মতোই সুচিত্রা দেবী এবং সন্তোষকে তাই বলেন। ডাক্তারবাবুর কথা শুনে সন্তোষ এবং সুচিত্রার খুবই খারাপ লাগে। এরপর তারা সকলেই বাড়ি চলে আসে। সকলেই জানতো কল্পনা মৃত সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু আসল সত্যিটা হলো কল্পনার একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছিল। আর কল্পনা তাদের বিশাল বড় বাড়ির একটি ঘরের মধ্যে তার মেয়ে পূজাকে লুকিয়ে মানুষ করতে থাকে। এবং দেখতে দেখতে আজ পূজা 10 বছর হয়ে গিয়েছিল। সমস্ত কথা শোনার পর কল্পনা বলে, কি সন্তোষ, মা, এখন আপনারাই বলুন, আজ 10 বছর হয়ে গেল আমার কন্যা সন্তান এই পৃথিবীতে এসেছে। ওর পৃথিবীতে আসাতে আপনাদের খুব একটা ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হয় না, বরং আপনার ছেলের প্রমোশন হয়েছে। আমাদের আর্থিক সচ্ছলতা আরো দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ মা, কল্পনা ঠিকই বলেছে, আজ 10 বছরের মধ্যে আমার 3 বার প্রমোশন হয়েছে, আর আমি সব দিক থেকেই উচ্চ পদস্থ হয়েছি। আর আমার বিশ্বাস ঈশ্বর যেই থেকে অন্নপূর্ণাকে আমার জীবনে পাঠিয়েছে সেই থেকে আমার কর্মজীবনে অনেক উন্নতি ঘটেছে। হ্যাঁ মা, আপনি ভাবুন, আপনিও একটা মেয়ে, আপনিও কারোর সন্তান, কারোর মা। তাহলে আপনি একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়েকে অপয়া বলছেন? কখনো কখনো মেয়ে সন্তানের জন্ম ঘরে সুখ শান্তি ফিরিয়ে আনে, সচ্ছলতা ফিরিয়ে আনে। হ্যাঁ কল্পনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কুসংস্কারের ছায়াতে পড়ে তোমারও আমার মেয়ের সঙ্গে অনেক অন্যায় করেছি, আর সে কারণেই আমাকে আমার মেয়ের সঙ্গে 10 বছর পর্যন্ত আলাদা থাকতে হয়েছে। কিন্তু না, এখন আর আমি আমার মেয়ের সঙ্গে অন্যায় হতে দেব না। আমি ওকে আমার এই বাড়িতেই রাখবো, আর সকলের সামনেই ওকে রাখবো। বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়েরা কখনোই অপয়া হতে পারে না, মেয়েরা তো লক্ষ্মী, সংসারের উন্নতি ঘটায়। আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা।
তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে পুরোহিত মশাই আসেন এবং তিনি বলেন, কি রে সুচিত্রা, কি খবর? আমি কিছুক্ষণ আগেই এখানে এসেছি, তোদের সব কথাবার্তাই শুনলাম। তোরা এখন কি ভাবছিস কি জানি, এই মেয়ে তোদের জীবনে সুখ শান্তি সচ্ছলতা ফিরিয়ে এনেছে, তাই তো? না, কখনোই নয়। আসলে এ লুকিয়েছিল, তাই তোদের কোনো বাধা বিপত্তি আসেনি। এবারে সকলের সামনে চলে এসেছে, তাই তোদের বাধা বিপত্তি আসবে। তা ও আজই তোদের এই ঘর থেকে বাইরে বের হয়েছে, তাই তো? তাহলে এবার তোদের দুর্ভিক্ষ নেমে আসবে। এখন আমার কথা শোন, ওই মেয়েকে আমার কথা অনুযায়ী মেরে ফেল, তাহলে তোদের কোনোই সমস্যা হবে না। ভয়াবহ দিন তো আপনার আসবে পুরোহিত মশাই, কারণ আপনার এই ভণ্ডামির ব্যবসা এবার বন্ধ হবে। আমরা আপনার কথাতে অনেক অন্যায় করেছি। এবার আপনি রেডি হন। এই সন্তোষ, পুলিশকে ফোন কর। এবার ওনাকে জেলের হাওয়া খাওয়ানোর সময় চলে এসেছে। ওনার কুশিক্ষায় আমাদের চোখ বন্ধ হয়েছিল, তা আজ আমাদের বৌমা আমাদের চোখ খুলিয়ে দিয়েছে। এ তুই কি বলছিস? তুই জানিস আজ তোদের এই ধন সম্পত্তি আমার জন্যই হয়েছে? তুই কি সেটা ভুলে গিয়েছিস নাকি? ধন সম্পত্তি আপনার জন্য নয়, আমার নাতনির জন্য হয়েছে। আর আপনি প্রতি বারে বারে আপনার ভণ্ডামির ফাঁদে ফেলে আমাদের কাছ থেকে টাকা হাতিয়েছেন। এরপর তারা পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে সেই পুরোহিতকে ধরে নিয়ে চলে যায়। এরপর তারা সকলেই তাদের বাড়ির একমাত্র মেয়ে পূজাকে অনেক ভালোবাসতে থাকে। পূজাও এখন আর একটা ঘরের মধ্যে লুকিয়ে থাকতো না। সেও তার পুরো পরিবারের সঙ্গে সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে থাকে। অনিলা দেবীর বাড়িতে আজ নতুন বৌমা এসেছিল, কারণ সে তার একমাত্র ছেলে সুকল্যাণের বিয়ে দিয়েছিল এবং তার বৌমা দীপ্তিকে দেখতে শুনতে ভালো হওয়ার পাশাপাশি সংস্কারী পরিবার থেকেও ছিল। তাই আত্মীয় স্বজনরা নতুন বৌমা দেখার জন্য উৎসুক হয়ে পড়েছিল। তখন, কি গো অনিলাদি, আমরা যখন থেকে এসেছি তোমার বৌমাকে তো দেখতেই পাচ্ছি না। এখন খাওয়া দাওয়া করে 1 ঘন্টা হতে চললো, এবার নতুন বৌমার মুখ দেখানোর ব্যবস্থা করো। আরে বুঝতে পারছো না, অনিলাদির বৌমাকে দেখতে সুন্দরী হয়েছে বলে এরকম ওয়েট খাচ্ছে। এখন বুঝতেই তো পারছো দিনকালের পরিবর্তন হচ্ছে। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার বৌমা একটু ওয়াশরুমে গিয়েছে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় অনিলা দেবীর মেয়ে নন্দিনী সেখানে আসে, যাকে দেখে অনিলা দেবী বলে, এই নন্দিনী, এখানে শোন, বলি তোর বৌদির কি খবর রে? সে কখন বাথরুমে গিয়েছে, ওর এখনো কি আসার সময় হলো না? কি জানি মা, টয়লেটে ঢুকে কি করছে আমিও বুঝতে পারছি না। এই এক্ষুনি ডেকে এলাম, বলছে নাকি আর একটু সময় লাগবে। আরে ভারী মুশকিল তো, এতক্ষণ ধরে আবার কেউ পটি করে নাকি? এখন যদি আধবেলা ধরে পটি করে তাহলে বিয়ের বাকি কাজগুলো কখন সম্পূর্ণ হবে? তুই বরং গিয়ে আবারও একবার ডেকে দেখ। দেখো মা, আমি আর যেতে পারবো না, কারণ আমার এখনো মেহেন্দি লাগাতে বাকি আছে। তুমি পারলে যাও, আমার কোনো দরকার নেই। এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায় এবং তখন অনিলা দেবী আর কোনো উপায় না পেয়ে নিজেই ডাকতে যায়। তখন, ওহ, এ যেন এক জ্বালা। এখন এই বৌমার জন্য সব কিছু ছেড়ে বাথরুমে আসতে হলো। বলি বৌমা আবার বাথরুমে ঘুমিয়ে গেল না তো? বৌমা, ও বৌমা, কোথায় গেলে? বলি তোমার পটি করা হলো? হ্যাঁ মা, এই তো আসছি, আমার হয়েই গিয়েছে। হ্যাঁ মা, তাড়াতাড়ি এসো, এখন বাইরে অনেক কাজ বাকি আছে, আর আত্মীয়রা তোমাকে দেখবে বলে অপেক্ষা করে বসে আছে। তুমি তাড়াতাড়ি এসো, আমি আসছি। এই বলে অনিলা দেবী তখন সেখান থেকে চলে যায়। এরপর দীপ্তি মনে মনে ভাবে, যাওয়ার কথা তো আমিও ভাবছি, কিন্তু যখনই উঠছি তখনই আবার পটি পেয়ে যাচ্ছে। যেই থেকে বাথরুমে ঢুকেছি টানা 20 বার পাতলা জলের মতো পটি হলো, এখন আরও কতবার হবে কি জানি। আসলে দীপ্তি ঠিকই বলছিল, কারণ সেদিন তার লুজ মোশন চলছিল, আর যার জন্য তাকে আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। কিন্তু তার নাইবা কোনো উলফাল খাওয়ার শখ ছিল, আর নাইবা সে নিজের কোনো কারণে এই বিপদে পড়েছিল। রীতিমতো সে যথাযথ বেছেই খাবার খাওয়ার চেষ্টা করত। তাহলে কিভাবে তাকে এই বিপদে পড়তে হলো চলো দেখা যাক। কয়েকদিন আগের ঘটনা, যখন দীপ্তির বিয়ের দেখাশোনা পাকা হয়ে গিয়েছিল। এমনই সেদিন, এই যে মা দীপ্তি, তুই সর্বপ্রথম আমার বাড়িতেই আই বড় ভাত খেয়ে আসবি। আর চিন্তা করিস না, আমি সেই দিন কোনো খাবারই বাদ দেব না। মানে যেগুলো যেগুলো আমার মনে পড়বে সবগুলোই রান্না করবো। ওহ মলয় দাদু, আমার পেটে কি জ্বালা আছে নাকি যে তোমার রান্না করে সমস্ত খাবার আমি খেয়ে নেব?
আরে সে আবার বললে হয় নাকি? এখন আইবুড়ো ভাত মানেই ভালো মন্দ রান্না, আর তোকে সবগুলোই খেতে হবে, বুঝেছিস? হ্যাঁ রে দীপ্তিমা, তোর দাদু ঠিকই বলেছে। এখন তুই হয়তো জানিস না, এই দিনগুলো জীবনে এক আধবার আসে, তাই ভালোবেসে যে যা খাবার দেয় তাই খেতে হয়। সে না হয় বুঝলাম দিদা, কিন্তু তাই বলে এত কিছু? সে আমি অত শত জানি না বাপু, তোর দাদুর যা যা শখ হবে তোকে তাই তাই খেতে হবে। আর তুই তো জানিস তোর দাদু খাওয়া ছাড়া কিছুই বোঝে না। এভাবেই তারা সেদিন কথাবার্তা বলতে থাকে, এবং তখন তাদের কথা শুনে দীপ্তিরও কিছু বলার থাকে না। এর কয়েকদিন পর দীপ্তি মলয়বাবুর বাড়িতে যায়। তখন মলয়বাবু দীপ্তির জন্য তার ইচ্ছা মতোই খাবার বানায়। এরপর দীপ্তি শত না বললেও তাকে জোর করেই খাওয়াতে থাকে। তখন, থাক দাদু, আমি আর খেতে পারবো না, তুমি বিশ্বাস করো আমার পেটে একটুও জায়গা নেই। না, তা বললে হয় না, আমি আগেই বলেছিলাম, তাই এখন আমি কোনোই কথা শুনবো না। এখন এগুলো খেয়েই তোকে উঠতে হবে, বুঝেছিস? মারে, তোর দাদু ঠিকই বলেছে, তুই এখন পেট পুরে খেয়ে নে, তবেই স্বাস্থ্যবান হবি। কোথায় শ্বশুর বাড়ি গেলে মন মতো খেতেই পারবি না। তারা এভাবেই বলে খাওয়ার জন্য জোর করতে থাকে। এদিকে দীপ্তি নিরুপায় হয়ে সেগুলো খেতে থাকে। এরপর খাওয়া হয়ে গেলে দীপ্তি বাড়িতে চলে আসে, এবং বাড়িতে এসে সেদিন রাতে সে আর কিছুই খাবার খেতে পারে না। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন দীপ্তি আবারও অন্য আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ হয়। সেখানে গেলেও তাকে জোর করে এটা সেটা খাওয়াতে থাকে। আর এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে, যার ফলে দীপ্তির পেটের সমস্যা শুরু হয়ে যায়। ও তাই সে তার মা দেবযানীকে বলে, মা, এবারে কি হবে কি জানি, এই দুদিন হলো আমার সময় মতো পটি হচ্ছে না। এখন কাল আমার বিয়ে, আর বিয়ে করে ওখানে গেলে যদি কোনো গন্ডগোল হয়? না রে মা, ওরকম বলিস না, ঈশ্বরের উপর ভরসা রাখ, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু মা, আমি আর কিছুই খেতে পারবো না। তুমি বরং আমার ক্ষীর খাবার অনুষ্ঠানটা বাদ রাখো। না না, তা আবার বললে হয় নাকি? এখন তোকে না খাওয়ার মতো করে খেতে হবে। আর তুই তো জানিস আজ তোর বিয়ে, আর বিয়ের দিন এগুলো করতেই হবে, না তো লোক খারাপ বলবে। এভাবেই সেদিন দেবযানী দেবী দীপ্তিকে বোঝাতে থাকে, ও শেষে দেবযানী দেবী বাকি প্রথাও কমপ্লিট করে নেয়। এরপর দীপ্তির বিয়ে সম্পন্ন হয়ে যায়। কিন্তু বিয়ের পর অনিলা দেবীর বাড়িতে আসতে না আসতেই তার খুব জোরে পটি পায়, এবং বাথরুমে এসে দেখে তার লুজ মোশন হয়েছে, এবং বারবার পটি হওয়ায় সে বের হতেই পারছিল না। এরপর অনিলা দেবী তাকে ডাকায় সে কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসে। ও বিয়ের হল রুমে গেলে তখন, আরে বাহ অনিলাদি, তোমার বৌমা তো সত্যিই রূপবতী গো, আর দেখে তো মনে হচ্ছে খুব সংস্কারীও। তা বৌমা, এই নাও মিষ্টি মুখ করো, আমরা এতক্ষণ তোমার জন্যই দাঁড়িয়েছিলাম। হে ঈশ্বর, এবারে কি হবে কি জানি, এরা আবারও আমায় খাবার খাওয়ানোর ব্যবস্থা করছে। এমনিতেই এটা সেটা খেয়ে আমার পেট খারাপ হয়ে রয়েছে। কি হলো বৌমা, খেয়ে নাও, এখনো অনেকে বাকি আছে, আর আজ সকলের হাতেই তোমাকে খাবার খেতে হবে। হ্যাঁ বৌমা, অবশ্যই খাবে। আরে এগুলো তো আনন্দ, মানুষ আর কদিনই বাঁচবে বলো, এই স্মৃতিগুলোই তো থেকে যাবে। আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু আমি অল্প অল্প খাবো, আসলে বুঝতেই তো পারছেন। হ্যাঁ হ্যাঁ, তাতে কোনোই সমস্যা নেই, শুধু তুমি মন রাখার মতো খেলেই হবে। এখন যদি তুমি না খেতে তাহলে খুবই দুঃখ পেতাম। তারা এভাবেই সেদিন দীপ্তিকে খাবার খাওয়াতে থাকে। এদিকে দীপ্তির আবারও পেট গোলাতে থাকে, যার ফলে দীপ্তি ছুটে বাথরুমে চলে যায়। তাকে এরকম করতে দেখে অনিলা দেবী একটু অবাক হয়ে যায়, ও সে মনে মনে বলে, এ কি রে বাবা, এই মেয়ে এত ঘন ঘন বাথরুমে যাচ্ছে কেন? আমাদের বাথরুমে এসি লাগানো আছে বলে যাচ্ছে নাকি? না, আমায় ব্যাপারটা দেখতে হবে তো। কি গো অনিলাদি, তোমার বৌমা আবার কোথায় গেল? এখন তো বিদিশার খাওয়ানো বাকি আছে, আর আমাদেরও তো বাড়ি যেতে হবে নাকি? আসলে দিদি, ওর হয়তো কোনো জরুরি দরকার পড়েছে, আপনারা এখন বাড়িতে যান, পরে না হয় একদিন ঘুরে যাবেন। অনিলা দেবী এভাবে বললে তখন মহিলাগুলি সেখান থেকে চলে যায়। এরপর অনিলা দেবী দীপ্তিকে ডাকতে বাথরুমের কাছে যায়, ও সেখানে গিয়ে সে শোনে বাথরুমে পটির করার আওয়াজ হচ্ছে।
তখন এ মা, আমার তো মনে হচ্ছে বৌমার পেট খারাপ হয়েছে। তাহলে বৌমা আগেই বলতে পারতো, ওকে উলফল খাবার খাওয়াতাম না। কি হলো মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? পটি করার থাকলে ঢুকে পড়ো। দেওয়ালে কান লাগিয়ে কি শুনছো? ভিতরে কোনো হিন্দি গান চলছে নাকি? আরে ধুর পাগল, তুই আমায় গান শুনতে দেখতে পাচ্ছিস? আসলে আমি পটির আওয়াজ শুনছি। দেখ না, তোর বৌদির মনে হয় লুজ মোশন হয়েছে। লুজ মোশন হয়েছে আর তুমি কান লাগিয়ে শুনছো? এর থেকে হাসি আর কিছুই হতে পারে না। কেন, ওখানের বাপ্পি লাহিড়ীর মিউজিক হচ্ছে নাকি? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় বাথরুম থেকে দীপ্তি বের হয়ে আসে, কিন্তু এখন তার চোখ মুখ দেখার মতো ছিল না এবং তাকে দেখে খুবই অসুস্থ বলেই মনে হচ্ছিল। যেটা দেখে অনিলা দেবী বলে, এই যে বৌমা, তোমার এরকম পেট খারাপ হচ্ছে তুমি আগেই বলতে পারতে, তাহলে আমি কাউকে জোর করে খাওয়াতে দিতাম না। আসলে মা, সকলেই আশা করেছিল, আর সেখানে আমি কিভাবে বলতে পারি বলুন? এই এই ধরো মা, বৌদি অজ্ঞান হয়ে যাচ্ছে, ওর মনে হয় শরীর খুবই খারাপ। নন্দিনীর কথা শুনে অনিলা দেবী তখন দেখে দীপ্তি সত্যি সত্যি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। এরপর অনিলা দেবী তখন দীপ্তিকে সেখান থেকে নিয়ে গিয়ে সোফায় বসায় এবং ডাক্তারকে ফোন করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাক্তার এসে উপস্থিত হয় এবং সে চেক আপ করার পর বলে, চিন্তার কোনোই কারণ নেই, পটি করে প্রেসার লো হয়ে গিয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, আর লবণ ও লেবু জল গুলে খাওয়াতে থাকুন। আর হ্যাঁ, মনে করে হালকা খাবার দেবেন, মানে ভারী ঝাল মশলাযুক্ত স্পাইসি খাবার একেবারেই চলবে না। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। এরপর ওষুধ খাওয়ানোর ফলে দীপ্তি বেশ কিছুটা সুস্থ হয়ে পড়ে। তখন অনিলা দেবী বলে, আচ্ছা বৌমা, সেসব না হয় বুঝলাম, কিন্তু তোমার এরকম কিভাবে হলো? যেখানে তো তুমি সকাল থেকে এই দেখছি বাথরুমে ছিলে। আমার তো মনে হয় তোমার ওই মিষ্টি খেয়ে এটা হয়নি। হ্যাঁ মা, বলছি আসলে এটা আমার অনেক আগে থেকেই হচ্ছে, আর আমি এখানে নতুন, তাই কাউকে কিছু বলতে পারিনি। দীপ্তি এভাবেই অনিলা দেবীকে সমস্ত ঘটনা বলতে থাকে, যেটা শুনে অনিলা দেবী বলে, আরে থাক থাক, তোমাকে আর কিছু বলতে লাগবে না, আমি সব কিছুই বুঝে গিয়েছি। তুমি সংস্কারীর সঙ্গে সঙ্গে বোকাও, তা না হলে নিজের ক্ষতি করে কেউ আবার লোকের কথা শোনে নাকি? আচ্ছা ছাড়ো, ওসব আমি তোমাকে বুঝিয়ে দেব। এখন তোমার শরীর খারাপ, তুমি একটু রেস্ট নাও। অনিলা দেবীর এরকম সাপোর্ট করা দেখে দীপ্তিও তখন খুবই খুশি হয়ে যায়। আসলে অনিলা দেবী খুবই ভালো মনের মানুষ ছিল, আর তাই সে পরবর্তীতে দীপ্তিকে সাপোর্ট করতে থাকে, যার ফলে দীপ্তির আর কোনো অসুবিধা থাকে না। সে তার শ্বশুরবাড়িতে সকলকে নিয়ে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।